প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞান অর্থাৎ এটা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা করব। আসলে এই বিষয়টা আমার করার ইচ্ছে ছিল না, তারপরে দেখা গেছে অনেকের রিকোয়েস্টে আসলে করতে হচ্ছে। যাই হোক, তো এখানে বেশ 4টা কোশ্চেন ছিল মোটমাট। তো একটা রচনামূলক প্রশ্ন ছিল এরকম যে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানে আসলে জাতিসংঘ সনদ অনুসারে আসলে 18 বছরের নিচে পর্যন্ত শিশু ধরা হয় বয়স। তো সেক্ষেত্রে এই যে একটা বিশাল জন্ম থেকে শুরু করে 18 বছর, তাহলে সব ধরনের বয়সী শিশুদের আসলে বৈশিষ্ট্য বা চাহিদা একই রকম হবে না। তো এটার উপর ভিত্তি করেই শিশুকালটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটার বলা হয়েছে যে প্রয়োজন কি, এটার আছে কি না, সেটা আমরা অ্যান্সারে গিয়ে দেখব। সংক্ষিপ্ত 2-এর ক, বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত। আর খ নম্বরে ছিল তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে, মানে কেমন হওয়া উচিত। 3 নম্বর কোশ্চেন ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে এবং কেন, এইসব খাবারকে কি বলে। তো দুর্যোগের সময় আমরা সাধারণত শুকনো খাবারগুলো মজুত করি, কেননা সেই জিনিসগুলো আসলে সহজে নষ্ট হয় না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আর সংরক্ষণ করাটাও সুবিধা হয়। 4 নম্বর হলো শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন নেবে কিভাবে, বুঝিয়ে বলো। তো আমরা এবার উত্তরমালায় চলে যাব সরাসরি। 4টা কোশ্চেন ছিল মোট। আচ্ছা, অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি লিখেছি এরকম: পরিবার ও শিশু, ছোটদের শিষ্টাচার শিক্ষা, তারপরে খাদ্যাভ্যাস গঠন, পোশাকের মজুদ ও সংরক্ষণ। এগুলো ছিল তোমাদের শিরোনাম, যেটা কভার পেজে তোমরা লিখবে। এখন রচনামূলক 1 নং কোশ্চেনের উত্তর দেওয়া হচ্ছে যে 1989 সালে এটা হয়েছিল, শিশু সনদটা 1989 সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে 18 বছরের নিচে সকলকে শিশু হিসেবে গণ্য করা হয়। তাহলে একটা সদ্যজাত শিশু, মানে যে কেবল জন্মগ্রহণ করছে, কিংবা 5 বছরের শিশুর বৈশিষ্ট্য কখনোই কি একই হতে পারে না। 5 কেন, মানে বিভিন্ন বয়সী, ধরো 10-12 বছরের সাথে 18 পর্যন্ত, বিশাল একটা গ্যাপ। তো এই বৈশিষ্ট্যগুলো কখনোই একই হতে পারে না। তাই শিশুর বিভিন্ন বয়সের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো আমরা সেই বিভাজন বা সেই নামগুলো আগে দেখব যে কত বছর থেকে কত বছর পর্যন্ত কোন বিভাজনে ফেলা হয়েছে। তো প্রথমে হলো জন্ম মুহূর্ত থেকে, মানে যে মুহূর্তে জন্ম লাভ করলো সেই সময় থেকে 2 সপ্তাহ বয়স পর্যন্ত, এটাকে বলা হয় নবজাতক কাল। জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ বয়স, এটাকে বলা হচ্ছে নবজাতক কাল। আচ্ছা, এটা একদম ফার্স্ট পিরিয়ড। আচ্ছা, সেকেন্ড পিরিয়ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 সপ্তাহ থেকে কত 2 বছর পর্যন্ত, এটাকে বলা হয়েছে অতি শৈশব। 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত অতি শৈশব। 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত এটা হলো প্রারম্ভিক শৈশব। 6 বছর থেকে 10-11 বছর পর্যন্ত মধ্য শৈশব। এই কয়টা শ্রেণীতেই ভাগ করা হয়েছে। তো এটা প্রয়োজনীয়তাটা চাওয়া হয়েছিল, আমরা সেজন্য বলছি যে প্রতিটি শিশুই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। নিম্নোক্ত কারণে শিশুকালকে বিভাজন করা দরকার। তাহলে শিশুর সাথে 1 নম্বর এগুলো পয়েন্ট দিয়ে আমরা লিখেছি, শিশুর সাথে সঠিক আচরণ করতে পারবো, তাই না? কোন বয়সটা আসলে কি ধরনের সমস্যা হয় এগুলো জানা থাকলে আমরা সঠিকভাবে সেই আচরণগুলো তাদের সাথে করতে পারবো। তারপরে 2 নম্বরে আমরা বলবো বিভিন্ন বয়সের শিশুর চাহিদা পূরণ করতে পারবো, কেননা বয়সের উপর ভিত্তি করে তাদের চাহিদারও কিন্তু ভিন্নতা আসে। তো আমরা বিভাজনটা জানা থাকলে সেই তাদের উপযুক্ত চাহিদাগুলো পূরণ করতে পারবো। 3 নম্বর, শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হচ্ছে যে নতুন বাবা মাকে সচেতন করতে পারবো। তো এগুলো তোমাদের বই থেকেই লেখা। 4 নম্বর ছিল যে কোনো ধরনের অস্বাভাবিকতায় সময় মতো, এখানে আসলে জায়গাটা আসেনি, মতো চিকিৎসা করাতে পারবো। কেননা ওই বয়সগুলো একটা সময় জানো তোমরা যে বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তনগুলো আসে, সেক্ষেত্রে বিভাজনটা করা থাকলে আমরা সেই সময়টা সজাগ থাকতে পারবো, যে কোনো ধরনের সমস্যা হলে সঠিক মতো চিকিৎসাও করতে পারবো। আচ্ছা, 5 নম্বর হলো বড় ভাই বোন হিসেবে তাকে যত্ন এবং সঙ্গ দিতে পারবো।
তো এটাই ছিল আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর। তো আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হলো সংক্ষিপ্ত, এটা বাবা মা এবং শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত। এটা 2 এর হচ্ছে ক নম্বরের প্রশ্ন, যে বাবা মা এবং শিক্ষকদেরকে কিভাবে হচ্ছে যে সম্মান করা উচিত। তো আমরা দেখি জিনিসটা। আমাদের চেয়ে যারা বয়সে বড় তারাই আমাদের শ্রদ্ধার পাত্র। বয়োজ্যেষ্ঠদের মধ্যে মা বাবা, বড় ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু সবাই আমাদের আত্মীয় স্বজন। এছাড়া শিক্ষক, পাড়া প্রতিবেশী, সে যে পেশারই হোক না কেন, যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানো আমাদের দায়িত্ব। তাহলে আমরা যেভাবে আমাদের বাবা মা এবং শিক্ষকদের সম্মান করব তা নিচে দেয়া হলো। দিয়ে আমরা এখানে তোমরা 1-2 পয়েন্ট করে বা ক খ দিয়ে লিখতে পারো, অথবা এরকম স্টার মার্ক দিয়ে লিখতে পারো। বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম বা অভিবাদন জানাবো এবং কুশল বিনিময় করব। কুশল বিনিময় মানে কেমন আছেন না আছেন, কোনো সমস্যা আছে কিনা, এই জাতীয় বিষয়গুলো। 2 নম্বর পয়েন্ট হলো বড়রা যখন কথা বলবেন তখন তা মন দিয়ে শুনবো, তাদের কথার মাঝে কোনো কথা বলবো না, যেটাকে বেয়াদবি বলে অনেকে। হ্যাঁ, মানে একজন বড় বয়োজ্যেষ্ঠ কেউ কথা বলছে, তার মধ্যে কোনো কথা বলা এটা উচিত নয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাদের আদেশ উপদেশ মেনে চলবো। বড়দের কোনো কথা বা কাজ পছন্দ না হলে, হতেই পারে কোনো একটা বিষয় যেটা হয়তো ভুল ডিসিশন মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা সম্মানের সাথে তাকে জানাবো, তিনি যেন কষ্ট না পান বিষয়টাতে। বাড়িতে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি থাকলে তাদের সেবা করব, সঙ্গ দেব। বাবা মা চিন্তিত হন এমন কাজ করব না। হ্যাঁ, তার এই জাতীয় কিছু লিখলেই হয়ে যাবে। আর খ নম্বর কোয়েশ্চেনটা ছিল তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে বা কেমন হওয়া উচিত, এই ধরনের একটা কোয়েশ্চেন। তো আমরা এটার উত্তর দিচ্ছি। আমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। আমরা স্বাভাবিকভাবে, মানে আমরা যারা প্রতিবন্ধী না, স্বাভাবিক, তাহলে স্বাভাবিকভাবে যা করতে পারি সেগুলো করতে পারে না, তাই তার প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত। 1 নম্বর পয়েন্টে আমরা বলবো দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুকে ক্লাসে সঠিক বেঞ্চে বসতে সাহায্য করব, যাতে সে শিক্ষকের পড়ানোটা কাছে থেকে শুনতে পারে। আসলে তো সে শ্রবণ প্রতিবন্ধী না, তারপরেও সে যেহেতু নোট লিখতে তার সমস্যা, চোখে অন্ধ, তাহলে সেক্ষেত্রে সে যেন টিচারের লেকচারগুলো ভালো কাছে সামনে থেকে শুনতে পারে, সেই হিসেবে তাকে সামনের বেঞ্চে বসার আমরা সুযোগ দেব। 2 নম্বর, অবসরে তাকে সঙ্গ দেব, গল্প করব। কারণ অবসরে ম্যাক্সিমাম স্বাভাবিক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, এখন সে যেহেতু সেটা পারছে না, তার মনে একটা হীনতা থাকতে পারে, এই জন্য তাকে সঙ্গ দেব প্লাস গল্প করব। এগুলো অ্যান্সার তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, এটা সমস্যা না। পড়াশোনার ব্যাপারে তাকে সাহায্য করব। ছুটির সময় তাকে নিরাপদে বাড়ি যেতে সাহায্য করব। তুমি যে বাড়িতে পৌঁছে দেবে তা না, হয়তো তাকে নিতে কেউ আসে বাড়ি থেকে, সেক্ষেত্রে অন্তত ক্লাসরুম থেকে যে বাইরে বের করা, এটা একটু হাত ধরে করা, এই বিষয়গুলো। 5 নম্বর হলো তার সাথে সবসময় বিনয়ী আচরণ করব, যাতে সে নিজেকে ছোট ভাবতে বা অসহায় ভাবতে না পারে। কারণ যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা একটু নিজেকে হেয় মনে করে, যে সবাই স্বাভাবিক, আমি এরকম, তাহলে এই চিন্তা ভাবনাটা তার মনে যেন না আসে, সেই জন্য তার সাথে আমি হচ্ছে যে বিনয়ী আচরণ করব, এই একটা পয়েন্ট আমরা দিয়েছি। আচ্ছা, নেক্সটে হলো ওটাই শেষ হয়ে গেল। আর 3 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। এখানে ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে, কেন, এইসব খাবারকে কি বলে। তো আমরা দেখি, আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন বিভিন্ন খাবার গ্রহণ করি। অনেক সময় অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে, যখন এই যে দুর্যোগগুলোর কথা আসবে, সেই সব প্রচলিত খাবার গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। নর্মালি আমরা যেমন ভাত, মাছ, মাংস খাই, তাহলে এই দুর্যোগগুলোর সময় দেখা যায় যে সেই খাবারগুলো হয়তো গ্রহণ করা সম্ভব হয় না, যেহেতু রান্নাবান্নার সমস্যা থাকে, অনেক সমস্যা, তারপর অনেকে আশ্রয়ণ কেন্দ্রে চলে যায়। তাহলে তখন আমাদেরকে প্রচলিত খাবারের পরিবর্তে অন্য ধরনের খাবার গ্রহণ করতে হয়। তো আমরা দেখি সেই খাবারগুলো কি, বা সেই খাবারগুলোকে আসলে কি ধরনের খাবার বলা হয়, সেই জিনিসগুলো আমরা এখানে পাবো। আচ্ছা, এটাই বলা হচ্ছে যে এরকমই একটা পরিস্থিতি হলো প্রাকৃতিক দুর্যোগকালীন সময়। আমরা যদি কোনো দুর্যোগের পূর্বাভাস পাই, তবে চিড়া, মুড়ি, চাল ভাজা, মোয়া, গুড়, বিস্কুট, খেজুর ইত্যাদি শুকনো খাবার মজুত করা উচিত। তার মানে এইগুলোকে কি ধরনের খাবার মজুত করা উচিত, তার উত্তরও হয়ে গেল। আর এই ধরনের খাবারকে কি ধরনের খাবার বলে, শুকনো খাবার, সেটাও হয়ে গেল। জাস্ট এখানে একটা জিনিস অবশ্য ছাড়া পড়েছে, কেন বলা ছিল, তার উত্তরটা আমরা এইভাবে বলতে পারি যে কারণ তুমি যদি রান্না করা তরকারি, মাছ, মাংস এগুলো রাখো ফ্রিজ ছাড়া, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, আর তখন তো এটা আসলে ফ্রিজের সময় না, যেহেতু অনেকে আশ্রয়ণ কেন্দ্রে চলে যায়। তো আমরা কারণটাও জানতে চাওয়া হয়েছে হিসেবে আমাকে দিতে হবে
সেটা হলো কারণ এই জাতীয় খাবার একটাই পয়েন্ট, এটা যে সংরক্ষণ করাটা সুবিধাজনক। এই জাতীয় খাবার সংরক্ষণ করা মানে হচ্ছে লাস্টিং করে রাখা, যাতে নষ্ট না হয়। এগুলো কিন্তু এমনি রাখা যায় কৌটা টোটায়। খাবার সংরক্ষণ করা সুবিধা, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, সুবিধাজনক বললেই হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো কি বলে, প্রশ্নটা আমরা দেখি, শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নেবে বুঝিয়ে লেখো। তো আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন পোশাক পরি, তো এগুলো আবার ঋতু শেষ হয়ে গেলে তখন সেই পোশাকগুলো আবার রেখে দিতে হয়, আবার পরের বার শীতে যা ইউজ করতে হয়। তো ঠিকভাবে যদি যত্ন না নেই তাহলে নষ্ট হয়ে যাবে এই বিষয়টাই। তাহলে সভ্য সমাজে আমরা সবাই পোশাক পরিধান করে থাকি, কিন্তু সঠিক উপায়ে সেগুলোর যত্ন না নিলে সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আমাদের দেশ ষড় ঋতুর দেশ হলেও, মানে 6টা ঋতু আমাদের, 3টি ঋতুতে পোশাকের যে যত্ন নিতে হয় তাকেই মৌসুমি যত্ন বলে। গ্রীষ্মকালীন একটা, শীতকালীন একটা, আর বর্ষাকালীন, এই 3টাই মেইন ধরা হয়। এই সময়গুলো সেই পোশাকগুলোর বিভিন্ন রকমের যত্ন নিতে হয়, এটাকে বলা হয় মৌসুমি যত্ন পোশাকের। তো দেখি শীতের শেষে কি বলা হয়। শীতের শেষে পশমি, সোয়েটার, জ্যাকেট, মোজা, যেগুলো আমরা শীতে ইউজ করি, মাফলার, টুপি ইত্যাদি, যেহেতু শীত শেষ হয়ে গেল তাহলে এগুলো রেখে দিতে হবে, হ্যাঁ, ইত্যাদি পোশাক ধুয়ে, অথবা যদি প্রয়োজন না হয় ধুলেই সবচেয়ে বেস্ট হয়, হ্যাঁ, প্রয়োজন না হলে রোদে শুকিয়ে আলগা ময়লা অপসারণ করে একটু ঝাড়া টাড়া দিলেই ধুলাবালিগুলো হয়ে যাবে, ভাঁজ করে উঠিয়ে রাখতে হবে। সেটা হয়তো আলমারি টালমারি হতে পারে। এতে করে পরবর্তী বছর ওই পোশাকগুলো আবার ইউজ করা যাবে, অর্থাৎ ব্যবহার করা যাবে। তো আমরা ছাত্রী বন্ধুদের জন্যই এই অ্যাসাইনমেন্টটা করেছিলাম। তোমরা যারা দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।